বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম এভারেজ, এভারেজ এ, এভারেজ ইফ এবং এভারেজ ইফস, এই চারটি সূত্র। আর আজকের 18তম ক্লাসের এই ভিডিওতে আমরা দেখব কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফ, কাউন্ট ইফস এবং কাউন্ট ব্ল্যাঙ্ক, এই পাঁচটি সূত্র। আমি মনে করি পূর্বের সূত্রগুলির সাথে এই সূত্রগুলির হুবহু মিল আছে এবং গত ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সূত্রগুলো একেবারেই বেসিক লেভেলের এবং খুবই সহজ, তাই আপনারা অনেকেই জানেন এই সূত্রগুলো। তবে যারা জানেন না, আশা করি তারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যেহেতু এই টিউটোরিয়ালটি এক্সেলের একেবারেই বেসিক থেকে শুরু হয়েছে, তাই আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন। আশা করি আপনারা ধীরে ধীরে মাইক্রোসফট এক্সেলে দক্ষ হয়ে উঠবেন যদি আমার সম্পূর্ণ ভিডিওগুলি পরপর দেখে যান। বরাবরের মতো আবারও আপনাদের স্মরণ করিয়ে দিব, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখি এই ফাংশন পাঁচটি কিভাবে কাজ করে। দেখেন এখানে ফরম্যাটটি সাজানো আছে। আমরা যে সূত্রগুলি আজ দেখব সূত্রগুলি আমি এখানে লিখে রেখেছি: কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, কাউন্ট ব্ল্যাঙ্ক। তো বন্ধুরা, কাউন্ট কথাটি শুনেই আমরা বুঝতে পারছি যে সূত্রটি আসলে কি কাজ করে। কাউন্ট অর্থ গণনা। তার মানে আমরা এক্সেলে কাউন্ট করব কিভাবে, দেখুন। প্রথমে আমরা দেখব কাউন্ট। আমি ইকুয়াল টু দেব, কাউন্ট ফর্মুলাটি বসাবো। এই যে কাউন্ট চলে আসলো, আমি ডাবল ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ভ্যালু 1, ভ্যালু 2, বা এরপরে আপনি ভ্যালু 3, ভ্যালু 4, ভ্যালু 5, আপনার যতগুলি ভ্যালু কাউন্ট করার প্রয়োজন আপনি ততগুলি ভ্যালু আপনার এক্সেল শিট থেকে সিলেক্ট করবেন। তো আমি এই যে এইখান থেকে শুরু করে ভ্যালু 1 থেকে শুরু করে ভ্যালু 5 পর্যন্ত আমি একবারে সিলেক্ট করে নিয়ে গেলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। এখানে কাউন্টের ভ্যালু আসলো 3। তো এটা কিভাবে আসলো এখানে দেখেন, আমরা একটু লক্ষ্য করি। 1 নিউমেরিক্যাল ভ্যালু, এটা হচ্ছে টেক্সট ভ্যালু, এটাও টেক্সট ভ্যালু, এখানে আবার নিউমেরিক্যাল ভ্যালু, এটাও নিউমেরিক্যাল ভ্যালু। কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কাউন্ট করে। তো এখানে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু আছে 3টি, এই যে 1, 5 আবার 1, 3টি নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই কারণেই এখানে আমাদের অ্যান্সার আসলো 3। আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালুর পরিবর্তে এখানে টেক্সট লিখি, দেখেন এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেল 2। আবার আমি যদি এখানে অন্য একটু নিউমেরিক্যাল ভ্যালু ইনপুট দেই, এখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা কাউন্ট ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এবার দেখি কাউন্ট এ ইকুয়াল টু কাউন্ট এ, ডাবল ক্লিক, আমি এই ঘরটিকেই সিলেক্ট করছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এখানে আসলো 5। এক্সেল শিটের সেলগুলির মাঝে যদি কোনো ভ্যালু ইনপুট দেওয়া থাকে, সেটা নিউমেরিক্যাল হোক অথবা টেক্সট হোক অথবা অন্য কোনো ভ্যালু হোক, যেটাই ইনপুট দেওয়া থাকবে সেই সবগুলি ভ্যালুকেই কাউন্ট এ কাউন্ট করবে। তার মানে কাউন্ট এর মাধ্যমে আমরা এক্সেল সেলের ভিতর যতগুলি ভ্যালু থাকে সবগুলি ভ্যালুকে কাউন্ট করতে পারি। দেখেন আমি একটু দেখাই, এখানে যদি আমি একটি ভ্যালুকে উঠিয়ে দেই, আমি এখানে ডিলিট করে দিলাম, এখানে দেখেন 4 হয়ে গেল। আমি কিন্তু এই টোটাল 5টি ঘরকে সিলেক্ট করে কাউন্টে ফর্মুলাটি ইউজ করেছিলাম। তো এইখান থেকে যদি আমি একটি ঘরকে ব্ল্যাঙ্ক করে দিই, আমার এখানে কিন্তু অ্যান্সার হলো 4। তার মানে আমার ভ্যালু আছে 1, 2, 3, 4, 4টি ঘরে ভ্যালু আছে, এই কারণে আমার অ্যান্সার শো করছে 4। আমার যদি এখানে 3টি ঘরে ভ্যালু রাখি তাহলে এখানে অ্যান্সার শো করবে
3। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাউন্ট এ ফর্মুলাটি কিভাবে কাজ করে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেলাম। কাউন্ট ইফ আমি ইকুয়াল টু দিলাম কাউন্ট ইফ, এই যে এখানে দেখাচ্ছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। আমি যদি এখানে রেঞ্জ সিলেক্ট করি, আমি এই রেঞ্জটিকে নিচ্ছি, নেম টোটাল রেঞ্জটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম এবং আমি এখানে একটি ক্রাইটেরিয়া বসাবো। আমার এই রেঞ্জের ভিতরে যে কোনো একটি ক্রাইটেরিয়া আমাকে নিতে হবে। তো আপনারা জানেন ক্রাইটেরিয়া আমরা কিভাবে লিখব। ডাবল ইনভার্টেড কমা এর ভিতরে আমরা ক্রাইটেরিয়াটি লিখব। আমি ফারুক লিখছি, ডাবল ইনভার্টেড কমা শেষ ব্র্যাকেট শেষ, এন্টার করলাম। দেখেন এই যে রেঞ্জটি আমি সিলেক্ট করেছি তার ভিতরে ফারুক নামের যে কয়টি ঘরে ফারুক লেখাটি আছে সেই কয়টি ঘরই কিন্তু এখানে শো করছে। মানে 3টি ঘরে আমার ফারুক লেখা আছে, এখানে 300 করছে। আমি যদি এই ঘরটিকেও ইব্রাহিমের পরিবর্তে ফারুক লিখি, দেখেন এখানে কিন্তু 4 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাউন্ট ইফ আমরা কিভাবে ইউজ করব। এবার আসেন কাউন্ট ইফস। একের অধিক ক্রাইটেরিয়া সেট করার জন্য আমরা কাউন্ট ইফস ফর্মুলাটি ইউজ করে থাকি। তো দেখেন ইকুয়াল টু কাউন্ট ইফস, এই যে কাউন্ট ইফস চলে আসলো, ডাবল ক্লিক করলাম। এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাকে প্রথম ক্রাইটেরিয়া সেট করতে হবে এবং প্রথম ক্রাইটেরিয়া সেট করার পর আমাকে সেই প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে একটি ক্রাইটেরিয়া সেট করতে হবে। আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিয়েছি, নেমের এই কলামটি, এখানে কমা দিলাম এবং প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে যে কোনো একটি ক্রাইটেরিয়া আমাকে সিলেক্ট করতে হবে। আমি আবারও ফারুক নিচ্ছি, এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়েই আমাকে ক্রাইটেরিয়া সেট করতে হবে। অথবা আমি আপনাদেরকে, যেহেতু আপনারা এই বিষয়টি অলরেডি জেনে গেছেন, আমি একটু অন্যভাবে দেখাই। আমি ফর্মুলাটি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ইকুয়াল টু কাউন্ট ইফস এটা লেখার পর আমরা এখান থেকে এই যে ফাংশন ইনসার্ট ফাংশনে আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন বক্স আসলো যেখানে আমরা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া ইনপুট দিব। তো আমি এইখানে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ এই ঘরে কার্সরটি রেখে আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিচ্ছি। এই যে দেখেন একেবারে প্রথম থেকে সিলেক্ট করে শেষ পর্যন্ত নেমের এই কলামটিকে আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে নিলাম এবং কার্সর ছেড়ে দিলাম। তারপর ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমাদের একটি ক্রাইটেরিয়া সেট করতে হবে। তার জন্য আমি এখানে কার্সর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ক্রাইটেরিয়া নেব ফারুক। আমি এই ফারুকের ঘরে ক্লিক করছি। এখানে এই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের কিন্তু ওইখানে ম্যানুয়ালি যেভাবে আমরা বসাচ্ছিলাম যে ডাবল ইনভার্টেড কমা বসিয়ে দেন তার ভিতরে আমরা ক্রাইটেরিয়া বসাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাকে সেটা করতে হচ্ছে না। আমি জাস্ট এই ক্রাইটেরিয়া 1-এর ঘরে আমি ক্লিক করার পর আমি যদি এখানে আমার ক্রাইটেরিয়ার যে ক্রাইটেরিয়াটি আমি নিতে চাচ্ছি সেখানে যদি ক্লিক করি, এখানে অটোমেটিক্যালি সেই সেলটি কিন্তু বসে যাচ্ছে। এবার আসেন আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ সেট করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। দেখেন আপনারা একটু খেয়াল করবেন এবং এগুলি কিন্তু পরপর ঘরগুলি কিন্তু বেড়ে যাচ্ছে এবং আপনারা যদি ক্রাইটেরিয়া 2 এর পরে যদি ক্রাইটেরিয়া 3, 4 এভাবে নিতে চান, এভাবে কিন্তু ঘর একের পর এক বাড়তে থাকবে এবং আপনারা আপনাদের ইচ্ছামতো ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সেট করতে পারবেন। তো আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটি নিব, প্রোডাক্ট নেম, এই যে কার্সর ছেড়ে দিলাম। দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জের ভিতর থেকে আমাদেরকে দ্বিতীয় ক্রাইটেরিয়াটি সেট করতে হবে। তার জন্য আমরা নেব, এখানে আমি নিলাম প্রোডাক্ট 6। তার মানে দেখেন আমরা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম, নাম নিলাম, এই যে এই ঘরটিকে নিলাম, এই কলামটিকে নিলাম, সরি, প্রথম ক্রাইটেরিয়াটি নিলাম ফারুক। দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম হচ্ছে প্রোডাক্টের কলাম এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া নিলাম
প্রোডাক্ট 6। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু 2 আসলো। এটি কিভাবে আসলো আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই। এই যে এখানে আমাদের ফারুক লেখা আছে 4টি ঘরে। এখানে দেখেন আমার দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ছিল প্রোডাক্ট 6। এখানে ফারুক লেখা এবং এখানে প্রোডাক্ট 6 লেখা, এই ঘর আছে হচ্ছে আমার 2টি। এই কারণেই 2টি ক্রাইটেরিয়ায় যখন মিলতেছে, তার মানে 2টি ক্রাইটেরিয়া আমার মিলতেছে শুধুমাত্র 2টি ঘরে, এই কারণেই এখানে 2 কাউন্ট হচ্ছে। আমি যদি এখানে প্রোডাক্ট 5 এর জায়গায় প্রোডাক্ট 6 দিয়ে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু 2 এর জায়গায় 3 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাউন্ট ইফস কিভাবে কাজ করে। এবার আসেন কাউন্ট ব্ল্যাঙ্ক ইকুয়াল টু দিলাম কাউন্ট ব্ল্যাঙ্ক, ক্লিক করলাম। আমি এখানে সবগুলি ঘরকে সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখেন এখানে কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক আসছে 0। দেখেন আমি এই ঘরটিকে উঠিয়ে দিলাম, এখানে কাউন্ট ব্ল্যাঙ্কের ভ্যালু আসলো 1। তার মানে আমার টোটাল সিলেক্টকৃত এক্সেল টেবিলের মাঝে শুধুমাত্র একটি ঘরই ব্ল্যাঙ্ক আছে। আমি যদি এখানে অন্য আরেকটি ঘরকে ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে এখানে হয়ে গেল 2। আমি যদি আরও একটি ঘরকে ব্ল্যাঙ্ক করি, এখানে হয়ে গেল 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাউন্ট ব্ল্যাঙ্ক সূত্রটি কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আশা করি আমার ক্লাসটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকে আমি এখানেই আমার ক্লাসটি শেষ করব। সামনের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।